জয়শঙ্কর কেন আসলেন? মূল প্রশ্নটা এখানে আসেনি। এখানে ভারতের হাই কমিশনার ছিল। এর চেয়ে যদি এর যে এরকম হতো ভারতের পররাষ্ট্র উপমন্ত্রী থাকতে পারতেন অথবা যেকোনো প্রতিনিধি আসতে পারতেন। কিন্তু স্বয়ং জয়শঙ্কর এখানে আসলেন। জয়শঙ্কর শুধু পররাষ্ট্রমন্ত্রী না, অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং ডিসিশন মেকার। এবং তিনি কেন আসলেন? হুম, নিঃসন্দেহে তাকে মোদির পরামর্শে তিনি এসেছেন এবং হুম, এই আসার পরে তিনি যখন তারেক জিয়ার সাথে সাক্ষাৎ হলো তার। জয়শঙ্কর তো দিল্লিতে ফিরে গেলেন। এখন যেটা বিভিন্ন পত্রিকা আসতেছে, বিভিন্ন টক শোতে বলা হচ্ছে বা ইউটিউবার বলতেছে, বিশেষ ভারত কর্তৃপক্ষ ভারত থেকে বলতেছে যে জয়শঙ্কর যে দেখা করছে মোদির সাথে, মোদির পরে তিনি শেখ হাসিনার সাথে দেখা করেছেন এবং সার্বিক কথা বলেছেন। যদি কথাটা সত্যি হয়, দেখা করেছেন, কথা বলেছেন, তাহলে আপনি ধরে নেবেন যে জয়শঙ্করের এই যে আশাটা, এটা নিছক আশা না। হুম, এই আশার পিছনে একটা বৃহৎ রাজনৈতিক উদ্দেশ্য ছিল। থাকেন নির্বাচনটা হবে ইনশাল্লাহ। তারপরেও এই প্রশ্ন কেন আসতেছে হবে কি হবে না? কারণ নানা চক্রান্ত চলতেছে। এই চক্রান্তগুলোর মধ্যে এরকমও হতে পারে যে কোন একটা কারণ দেখাতে চাচ্ছে। যেমন হাদির মৃত্যু একটা কারণ ছিল। সে একটা মানে খালেদা হুম, জিয়ার ব্যাপারটা দেখেন। এখন এই সমস্ত কারণে কি নির্বাচনে কোন প্রভাব বিস্তার করবে কিনা? এই প্রশ্ন এসে যায়। যদিও নির্বাচন কমিশন হুম, বলেছে যে যেকোনো পরিস্থিতিতে আমরা প্রস্তুত। সরকারও বলেছে আমরা নির্বাচনে প্রস্তুত। ধরে নেন নির্বাচনটা হচ্ছে। এখন নির্বাচন হতে গেলে কতগুলো ডেভেলপমেন্ট হইছে কিন্তু। বিশেষ করে খালেদার মৃত্যুর পরে এই যে এত বড় একটা মানে জানাজা হলো, এত মানুষ হলো এবং মানে বলে সারা বাংলাদেশ যারা বাঙালি এখানে ছিল, ধরতে পারেন মোটামুটি সর্বক্ষেত্রেই একটা শ্রদ্ধার ব্যাপার-স্যাপার ছিল এবং সেটা সে পেয়েছে। এবং এত জনপ্রিয়তা মৃত্যুর পরে যেটা ঘটে, এটা কিন্তু একটা পুঁজি এবং এই পুঁজিটা কার? বিএনপির। জামাত ইসলাম এখনো মনে করতেছে যে তিনি ইলেকশনে তিনি ভালো করবেন, অনেক ভোট সিট হুম, পাবেন তিনি এবং এটাও তিনি মনে করতেছেন যেকোনো পরিস্থিতিতে তিনি বিরোধী দল তো অবশ্যই হবে। এখন প্রশ্ন হচ্ছে সরকার গঠনের মতো সিট তারা পাবে কিনা? এটা হুম, আমাদের জনমতে যা দেখা যাচ্ছে, জরিপে যেটা মনে হচ্ছে, সেটা মনে হচ্ছে এটা সম্ভব না। তারপরেও যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, জামাত ইসলাম তো একটা পার্টি এবং ইতিমধ্যেই প্রায় ১১ টা দলের সাথে তারা সংঘবদ্ধ হয়েছে। এই ১১ টা দলের ভিতরে সমর্থন বাড়তে পারে। কিন্তু সেগুলি ভোটের নির্বাচিত হওয়ার মতো ভোট সেখানে আসবে কিনা? এটা দেখার বিষয় কিন্তু। এ সকল পরিস্থিতিতে ধরেন ভারত থেকে নির্বাচন উপলক্ষে বা খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান হুম, বিভিন্ন দেশ থেকে তাদের প্রতিনিধি দল সেখানে আসছেন। বিশেষ করে পাকিস্তান থেকে স্পিকার আসলেন। ভারত থেকে স্বয়ং জয়শঙ্কর আসলেন। এখন জয়শঙ্কর কেন আসলেন? মূল প্রশ্নটা এখানে আসেনি। এখানে ভারতের হাই কমিশনার ছিল। এর চেয়ে এর যে এরকম হতো ভারতের পররাষ্ট্র উপমন্ত্রী থাকতে পারতেন অথবা যেকোনো প্রতিনিধি আসতে পারতেন। কিন্তু স্বয়ং জয়শঙ্কর এখানে আসলেন। জয়শঙ্কর শুধু পররাষ্ট্রমন্ত্রী না, অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং ডিসিশন মেকার। এবং তিনি কেন আসলেন? হুম, নিঃসন্দেহে তাকে মোদির পরামর্শে তিনি এসেছেন এবং হুম, এই আসার পরে তিনি যখন তারেক জিয়ার সাথে সাক্ষাৎ হলো তার। এই সাক্ষাতে তিনি স্বল্প সময়ের মধ্যে কিছু মতবিনিময় করলেন। এবং তার একটা শোক বার্তা দিলেন। এবং মূল উদ্দেশ্যটা ছিল একটাই। সেটা হলো জয়শঙ্করের ভিজিট প্রমাণ করতে চাচ্ছে, আমরা পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির সাথে সমঝোতা চাচ্ছি। আমরা চাচ্ছি হুম, ভারত-বাংলাদেশ সম্পর্কটা আগের মতই হোক বা কাছাকাছি হোক বা বেশি হোক, একটা পর্যায়ে আসুক। এবং ভারত এটাই বুঝাতে চাচ্ছে যে আমাদের কিছু দাবি-দেওয়া এখানে আছে। যেগুলো মৌলিক তাদের জাতীয় স্বার্থে। তাদের জাতীয় স্বার্থের প্রেক্ষাপটে যেগুলি অতি জরুরি, সেই জিনিসগুলি তিনি হয়তো তারেক জিয়াকে পুনর্বার স্মরণ করে দিলেন। আপনার খেয়াল আছে হুম, ২০১৩ সালের শেষের দিকে বেগম খালেদা জিয়া বিরোধী নেত্রী হিসেবে ভারত সফর করেছিলেন। মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী ছিলেন। হুম, কেন সফর করেছিলেন? সেখানেও কিন্তু ভারত তাকে কিছু শর্ত আরোপ করেছিল। তার মধ্যে একটি ছিল অন্যতম শর্ত ছিল ভারত বিরোধী প্ররোচনাটা না করা, উত্তর-পূর্ব ভারতের সন্ত্রাসীদের প্রশ্রয় না দেওয়া এবং ভারতের সাথে হুম, বিভিন্ন ইস্যুতে সমঝোতামূলক ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রাখা। কারণ ভারতের একটা পারসেপশন হচ্ছে আওয়ামী লীগ ছাড়া সব দলই, বিশেষ করে বিএনপি, জামাত ইসলাম এরা কখনোই ভারতের সাথে ভালো সম্পর্কটা চায় না। চায় না বিভিন্নভাবে তারা হুম, জন জনগণকে উত্তেজিত করে, উত্ত্যক্ত করে যে সম্পর্ক তাদেরকে সামনে আগাতে দেবে না। এবং এই বিষয়গুলি মনে রেখে তার এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এত গুরুত্বপূর্ণ হুম, যে এক ফাঁকে তো তার সাথে কথা হয়েছে। গ্রামাত্র আমিরের সাথে তার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। এটা সাক্ষাৎ বলা যাবে না, সৌজন্য বলতে পারেন। হুম, আমাদের আইনমন্ত্রীর সাথে কথা হয়েছে। খুবই নিতান্তই কেমন আছেন, ভালো আছেন। এর বেশি কিছু না কিন্তু। কিন্তু যেটা ঘটে গেল, একটা স্বাধীন সার্বভৌম দেশে তিনি আসলেন।
পররাষ্ট্রমন্ত্রী সে ভারতে। এখানে এসে তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে তার সাক্ষাৎ হলো না। যদিও বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ ছিল। তিনি কোন আগ্রহ প্রকাশ করেননি। এই যে আগ্রহটা প্রকাশ করলেন না, এটা এই প্রত্যক্ষে বোঝা যাচ্ছে তিনি ডক্টর ইউনূসের সাথে কথা বলতে চাচ্ছেন না। অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছেন নির্বাচিত সরকারের সাথেই তাদের সমঝোতাটা হবে। এই সরকারের সাথে না। এটা মেসেজ। আর ২য় মেসেজটা হচ্ছে নির্বাচনে ভারত বুঝতে পারতেছে যদি বিএনপি বিজয়ী হবে, বিজয়ী হলে ভারতের সম্পর্কটা কেমন হবে? সেই সম্পর্কের রূপরেখাটা কেমন হতে পারে? সেটা নিয়েও তাদের চিন্তাভাবনা ছিল। তারা শুধু একটা বলতে হুম, পারেন বরফটা গলানোর ক্ষেত্রে যা প্রয়োজন সেই কাজটা করে গেলেন। এটা কিন্তু এবং স্বয়ং মোদি কথা বলেছেন, শোকবাণী দিয়েছেন এবং তার চেয়েও আরো গুরুত্বপূর্ণ হচ্ছে অমিত শাহ বা না রাজনাথ। হুম। রাজনাথ ভারতের ডিফেন্স মিনিস্টার সম্ভবত। তিনি কিন্তু দিল্লিতে আমাদের দূতাবাসে যে শোক বই লিখেছেন সেখানে এসেছেন এবং জনাব শোক বইতে সিনহা মন্তব্য সাহেব, করেছেন। একটা বিষয় একটু আলোচনায় আমি, যেহেতু আপনি ভারতের ইস্যুটা টানছেন। জনাব তারেক রহমান যখন দেশে আসেন তখন আনন্দবাজার পত্রিকায় একটা নিউজ প্রচার করেছিলেন তারা যে তারেক রহমান ভারতের সঙ্গে সমঝোতা করে দেশে আসতেছেন। তারেক রহমান দেশে আসার পরে ভারতের যারা রয়েছেন দায়িত্বশীল অনেকেই অনেক ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন। বিশেষ করে তারেক রহমানকেও পরিবর্তিত বাংলাদেশের আ ২ দেশের মধ্যে সম্পর্ক বজায় রাখার জন্য কাজ করবেন। এমনটাও ভারতের থেকে বলা হচ্ছে। আনন্দবাজার পত্রিকার সংবাদটা কি ভিত্তিহীন বা এর কোনো সত্যতা কি আপনি দেখেন? সিনহা সাহেব? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি এটা সত্যও বলব না, মিথ্যাও বলব না। আনন্দবাজার পত্রিকা যে কথাগুলি বলেছে তারা কিন্তু দিল্লিকে কোট করেছে। এবং এই পত্রিকাটা মূলত হুম, ভারতের রর প্রভাব রয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা পশ্চিম বাংলা এটা। এই পত্রিকায় যা কিছু লেখা হয় তার একটা গুরুত্ব বহন করে বিশেষত বাংলাদেশ সম্পর্কে। সেই ক্ষেত্রে এটা মেসেজ ধরে। যদি ভিত্তিহীন হয়, একেবারে ভিত্তিহীন তো হবে না। যেভাবে লিখেছে লেখাটা কিন্তু একটা সম্পর্কযুক্ত আছে ভূরাজনীতির সাথে। যে ভারত-বাংলার সম্পর্কের সাথে। আমি ধরে নিলাম এই লেখাটা একেবারে বিচ্ছিন্ন না বা সম্পৃক্ত না। এবং এটা নিয়ে কিন্তু হুম, বিএনপি কোন কথা বলেনি। বিএনপি কোন উচ্চ বাক্য কিছুই বলেনি। এবং ভারত সরকারও কিন্তু কিছু বলেনি। অর্থাৎ ২ দিকের মৌনতা কিন্তু সম্মতি লক্ষণ। খেয়াল রাখবেন কিন্তু। এখন হয়তো তারা একটু বাড়াইয়া লিখেছে, পত্রিকা লিখতেই পারে। কিন্তু মৌলিক প্রশ্নে কিন্তু একেবারে নীরব। তারেক জিয়া যখন বলে দিলেন, "আমি দেশে ফিরতে পারব না। আমি অবারিত নই। আমি একক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না।" হুম, তারপরে দেখা গেল কিছুদিনের মধ্যেই সব উল্টে গেল। এই যে উল্টে যাওয়াটা, তাহলে তিনি কাকে তিনি মনে করছেন প্রতিপক্ষ? কে তাকে আটকাচ্ছিল? কেন তিনি বারিত হচ্ছেন? এই প্রশ্নগুলো এসে যায়। কারণ পরের ঘটনাগুলোর সাথে ১ম ঘটনাগুলো মিলে যায় কিন্তু। দ্রুত সব সমাধান হয়ে গেল হুম, কিন্তু। শুধু সমাধানই হলো না, তিনি বাংলাদেশে ফিরলেন একেবারে একজন রাষ্ট্রপতি বা সরকার প্রধানের একটা মানে প্রোটোকল নিয়ে। ভিভিআইপি প্রোটোকল নিয়ে পড়লেন। এটা তো হওয়ার কথা ছিল না। কিন্তু হয়ে গেল তো। এগুলি কখন হয়? দেখেন আমি আগেও কিন্তু বলেছি যে যখন দেখবেন একটা অপোজিশনের কোন নেতা দেশে ফিরতেছেন, এতগুলি প্রোটোকল দেওয়া হচ্ছে এবং নিরাপত্তার জন্য তো বলা হচ্ছে এবং এত লোক সেখানে হলো, সমাবেশ গঠন হলো। সবকিছুর ভিতরে কিন্তু একটা প্রস্তুতি ছিল। এবং এই প্রস্তুতি কাজ করেছে কে? ডেফিনিটলি ভারত সরকারের সাথে একটা ব্যবস্থা তো ছিল এখানে। এবং তিনি যে আসলেন, উনি তো আসলেন নিরাপত্তা নিয়ে এবং আসছেন তো ঠিকই। কাজেই এটা বলতে পারেন যে এই বিষয়টি কি আপনি হা বলবেন, নাও বলবেন না। খালি বলবেন ২ পক্ষই এই ব্যাপারে চুপচাপ, চুপচাপ। এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কি হবে না হবে? ভারত কি বুঝতে পেরেছে যে বিএনপি পাওয়ার ক্ষমতায় আসলে আমাদেরও কিছু চাওয়া পাওয়ার কিছু আছে? কাজেই আমি বলব, কোন ঘটনাই বিচ্ছিন্ন না, কোন ঘটনাই একক সত্যতা বহন করে না। রাজনীতি খুব কঠিন জিনিস কিন্তু। এবং এটা বুঝতে হলে আরো গভীরে যেতে হবে। আপনি ধোঁয়া দেখতেছেন, ধোঁয়ার পিছনে কিন্তু আরো ধোঁয়া থাকে, আরো আলো থাকে কিন্তু। এগুলি বুঝতে অন্ধকারের পিছনে কিন্তু অন্ধকার থাকে, আলো থাকে। এবং সর্বশেষ যেটা বললেন, আমাদের একটা শফিকুর রহমানের সাথে যে আলোচনা স্যার জিয়ার সাথে হলো। উনি গেলেন, শোক বইতে দস্তখত দিতে গিয়েছিলেন। তারপর তার কাছে বসলেন। বসে যে কথাটা বললেন, এই কথা নতুন কিছু না। নতুনত্ব এখানেই আছে তিনি বলেছেন, নির্বাচনের পরে খেয়াল করবেন কিন্তু, সরকার গঠনের জি, আগে আপনার সাথে কথা বলব। আমরা চাই বৃহত্তর অঙ্গনে, বৃহত্তরভাবে এমনভাবে কাজ করতে ৫ টি বছর যাতে উন্নয়নের দিকে আমরা আগাতে পারি। অর্থাৎ তিনি চাচ্ছেন যে শান্তিপূর্ণ উপায়ে ৫ টি বছর আমাদের কাজ করতে হবে এবং প্রমাণ করতে হবে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি। মেসেজ কিন্তু একটাই। যেটা হুম, হলো তারও একটা শঙ্কা ছিল
যে আওয়ামী লীগ প্রত্যাবর্তনের বিষয়ে কোনো কথাবার্তা হচ্ছে কিনা। একটা প্রস্তাব একটা সংখ্যা ছিল তার। কিন্তু বিষয়টা কিন্তু সামনে আসেনি। আমরা আবার যখন দেখতেছি এখন জি, জয়শঙ্কর দিল্লিতে ফিরে গেলেন। এখন বিভিন্ন পত্রিকা আসতেছে, বিভিন্ন টক শোতে বলা হচ্ছে বা ইউটিউবার বলতেছে, বিশেষ ভারত থেকে বলতেছে যে জয়শঙ্কর যে দেখা করছে মোদির সাথে, মোদির পরে তিনি শেখ হাসিনার সাথে দেখা করেছেন এবং সার্বিক কথা বলেছেন। যদি কথাটা সত্যি হয়, দেখা করেছেন, কথা বলেছেন, তাহলে আপনি ধরে নেবেন যে জয়শঙ্করের এই যে আশাটা, এটা নিছক আশা না। হুম, এই আশার পিছনে একটা বৃহৎ রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এবং এই উদ্দেশ্যটা তারা সেই সফলতার দিকে আগাচ্ছে কিন্তু। তারেক জিয়াও একেবারে সম্মতি হলে এরকম তিনি কথা কম বলতেছেন। একেবারেই কম কথা বলতেছেন এবং তিনি এমনিতে প্রমাণ করতেছেন তিনি কথা কম বলেন। তিনি কাজ করতে চাচ্ছেন কিন্তু। এখানে তার মার সাথে তার মিল আছে অনেকটা। তার ফাদারও বিনা কারণে কথা বলতেন না। তিনিও বলতেছেন না। অতীতে তারেক জিয়াকে ভুলে যান। ১৭ বছর পর যে তারেক জিয়া আসছে, এই তারেক জিয়া কিন্তু ঘাত প্রতিঘাতে একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি দৃঢ় করেছেন। এখন তিনি প্রমাণ করার চেষ্টা করবেন যে আমি রাষ্ট্রনায়ক হতে পারি। এবং বলা হচ্ছে তিনি de facto প্রাইম মিনিস্টার বাংলাদেশ। নির্বাচন হলে জরিপ যতই করেন না, প্রতিটা জরিপ দেখা যাচ্ছে বিএনপির অবস্থান ৭০ থেকে ৭৫ এ পড়ে গেছে কিন্তু। অর্থাৎ ল্যান্ডস্লাইড ভিক্টরি তার হয়ে যাবে কিন্তু। এই অবস্থার ভিতর দিয়ে হুম, শফিকুর রহমানও বলতেছে, আমি তো অপোজিশন যদি হয়েই যাই, তাহলে আমাকে তো এই কাজটা করতে হবে যাতে আমি সমঝোতা করে কাজ শুরু করতে পারি। কারণ সামনে অনেক কিছু ঘটতে পারে। তারেক জিয়া যখন চেয়ারে বসে যাবেন, এখন যারা বলতেছেন আওয়ামী লীগের প্রতি নমনীয় হবেন, নাও তো হতে পারেন। তারও তো চাওয়া পাওয়া বিষয়। তার হিসাব কিতাব আছে তো সেখানে। এই যে ইতিমধ্যে দেখতেছেন না খালেদা জিয়ার সাথে কি করেছে শেখ হাসিনা? সবই তো আসতেছে এখনই। তারেক জিয়ার সাথে কি করেছে? অতীতকে তিনি কতটুকু ধারণ করবেন, কতটুকু তিনি সেগুলি পথ নির্দেশক গ্রহণ করবেন, এখন বলা যাবে না। হুম, সেটা বুঝতে হলে আপনাকে তার ক্ষমতায় আসতে হবে। ক্ষমতায় আসার পরে দেখা যাবে বিএনপির সাথে আওয়ামী লীগের সম্পর্ক কেমন হয়। অতীত কি কাজ করবে এখানে? না ভবিষ্যতের চিন্তা করে, সামনে আগায় চিন্তা করে কাজ করবে? বিষয়টা নির্ভর করে নির্বাচনের পরে। দেখা যাক কি হয়। জি, ধন্যবাদ।